তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু করেন, প্রশংসা করেন, এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। না, সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, আমরা একসাথে পিএসএলে খেলেছি, এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে, এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক, এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে, এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই, তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। কঠিন একটা সময় দায়িত্ব নিয়েছেন, আসলে সাহসিকতা দরকার। মাশরাফি ভাইও কিন্তু 2015 ডিসেম্বরে এভাবেই দায়িত্ব নিয়েছিলেন, যখন বাংলাদেশ ছোট ছোট দলের কাছে হারতো। তারপর তিনি সফল হয়েছেন এবং একটা রিমার্কেবল জায়গায় বাংলাদেশকে রেখে গেছেন। তার নেতৃত্বে অনেকদিন খেলেছেন, বাংলাদেশ সফল একজন ক্যাপ্টেন ছিলেন। তার ইনফ্লুয়েন্স আপনার ক্যাপ্টেন্সিতে কতটুকু থাকবে? বা তারপর তামিম ইকবাল ছিলেন, তিনিও ভালো করেছেন, সাকিব আল হাসান বিভিন্ন সময় ছিলেন। তো এই তিনজনের কাছ থেকে আপনি ক্যাপ্টেন্সির কোন কোন বিষয়গুলো নিতে চান বা আপনার ভেতর মনে করেন? দেখেন, আপনি যেটা বললেন, অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে, এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে, এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে, এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কিভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে কোশ্চেনটা করলেন, আমরা যে কাজটা করি এটা কিন্তু আমাদের জন্য, কিন্তু আপনি দেখেন যে আমরা ভালো করলে কিন্তু আপনারাই কিন্তু করেন, প্রশংসা করেন, এবং খারাপ করলে কিন্তু আপনারাই সমালোচনা করেন। সো আমাদের কাজটা অনেক এইরকমই। সো আমরা চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য। সো এরকম না যে আপনারা শুধু সমালোচনাই করেন, আমরা যখন ভালো ক্রিকেট খেলি তখন তো করেন, যে আমাদের সাপোর্টও করেন। সো আমার কাছে মনে হয় যে আমরা মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকি, যে মনে করেন যে সিচুয়েশন থাকুক না কারণ হ্যান্ডেল করার জন্য, কারণ মাঠের সিচুয়েশন তো অনেক সময় অনেক টাফ থাকে। আপনি 22 গজে অত ইজি না ক্রিকেট খেলাটা, বাট ওইখানে মেন্টাল টাফনেসটা অনেক ইম্পর্টেন্ট। শান্তর সাথে হ্যাঁ কথা হয়েছে। একটা জিনিস দেখেন, শান্ত আর আমি তো ছোটোবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার, আমাদের টিম হয়ে খেলাটা ইম্পর্টেন্ট। এবং ওর সাথে যখনই কথা হয়েছে আমরা দুজনে একই ডিসকাস করেছি যে আমরা বাংলাদেশটাকে কত দূর নিয়ে যেতে পারি, কারণ এর আগে সিনিয়র প্লেয়ার যারা ছিল তারা কিন্তু একটা স্টেজে নিয়ে এসেছে। সো আমাদের দায়িত্ব এখন, রেসপন্সিবিলিটি, আমরাই একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে দাঁড় করাতে চাই। সো সাময়িক সময় আমরা একটু খারাপ পারফরমেন্স করছি এবং আমাদের খারাপ যাচ্ছে, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সো আশা করি যে এই সময়টা খুব দ্রুত কেটে আসবে ইনশাআল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আপনি কি বিশ্বাস করেন যে আপনি 1 বছর মানে ক্যাপ্টেন্সি করতে পারবেন, নাকি ওয়ান ফাইন মর্নিং বোর্ড মানে একটা ইনসিকিউরিটি থাকে যে এইভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়? আপনি যেটা বললেন আমি এটা আসলে জানি না যে তারা কীভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। আসলে বোর্ড মিটিংয়ের মাধ্যমেই তো ডিসিশনটা নেয়, কেউ তো আর একা নিতে পারে না, আমি যতটুকু জানি। বোর্ড মিটিংটা বোর্ডে হয়, মানে জুমে কখনো এসে প্রথম বাংলাদেশ চেঞ্জ করেছে ক্যাপ্টেন্সি। ও আচ্ছা, এখন হয়তো একটা বোর্ড অফ ডিসকাশনে থাকে, যে ক্যাপ্টেন্সি ডিসকাস থাকে। এটা মানে কোনো অদ্ভুত পরিস্থিতিতে বলছে। আমি জানতে চাচ্ছি যে এই যে ধর যেভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ হলো, আর আপনার ক্ষেত্রে ওয়ান ফাইন মর্নিং যদি মনে হয় যে আপনাকে আর হচ্ছে না, মানে এটাও কি মাথায় থাকবে যে এভাবে ক্যাপ্টেন্সি বদল হয় হঠাৎ করে? দেখেন, অনেক সিচুয়েশন তো ঘটে, এবং আমরা তো সবাই জানি সিচুয়েশন কিভাবে ঘটে। সো আমার কাছে মনে হয় আমরা সবাই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেই সবসময়। আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমি বাংলাদেশ টিমে আমার যখন ডেবু হয়েছিল, তখন মাশরাফির আন্ডারে আমার ডেবু হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়, যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। দেখেন, এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে, এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি,
প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। মিরাজ, কংগ্রেচুলেশন। গত বছরের শেষ ভাগে শান্ত অসুস্থ থাকা বা ইনজুরিতে থাকা, আপনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে 4টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন। যদিও ফল ভালো হয়নি, বাট এক্সপেরিয়েন্সটা নিশ্চয়ই গ্যাদার হয়েছে যে লিড করা যায় কিভাবে। সেটা নিশ্চয়ই এখন এই লং টার্মে আপনি 1 বছর পেয়েছেন, সেটাতে কাজে লাগতে পারে। পাশাপাশি সেকেন্ড কোয়েশ্চেন, আসলে ক্যাপ্টেন্সির চাপ কিন্তু আপনার ব্যাটিং এ প্রভাব পড়েনি। সেই 4 ম্যাচে দল ফল পায়নি, কিন্তু আপনি কিন্তু 3টা ফিফটি হাঁকিয়েছিলেন। সো অল টুগেদার আসলে মিরাজের ক্যাপ্টেন্সি চাপটা কতটুকু থাকবে, ব্যাটার মিরাজকে কি সেটাকে কতটুকু আসলে চাপ মুক্ত থাকবে না, প্ল্যানিং থেকে আসলে শ্রীলঙ্কা সিরিজে? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমার ক্যাপ্টেন্সি ডেবু হয়েছে একটা সিচুয়েশনের ভিতর থেকে। শান্ত তখন ক্যাপ্টেন ছিল, ওই ইনজুরি হয়ে গিয়েছিল বলে আমি হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমাকে দেওয়া হয়েছিল, আমি তখন ভাইস ক্যাপ্টেন হয়তো ছিলাম, এর জন্য করেছিলাম। আর ওই রকম সিচুয়েশনে ক্যাপ্টেন্সি করা একটু ডিফিকাল্ট, কারণ হঠাৎ করে ক্যাপ্টেন্সি করেছি। সো আমি হয়তো সেটআপটা সম্পূর্ণ শান্তরই ছিল, কিভাবে কি প্ল্যানিং করবে না করবে, আমাকে জাস্ট মাঠ চালাতে হয়েছে বা ওই সময়টা ইউজ করা হয়েছে। সো হ্যাঁ, অবশ্যই ওই 4টা ম্যাচে অবশ্যই আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আশা করি একটা জিনিস দেখেন, লং টাইমের জন্য পেলে একটু ভালো হয়, টিমকে বুস্ট আপ করা যায়, কিভাবে করলে ভালো হবে। সো যেহেতু 1 বছরের জন্য পেয়েছি, আমি চেষ্টা করব যে টিমটাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করানোর জন্য। আপনি এমন এক সময় বাংলাদেশ ওয়ান ডে ক্যাপ্টেন যখন বাংলাদেশ দল খুব খারাপ ক্রিকেট খেলছে ওয়ান ডে, যে সময় বাংলাদেশ দল বড় হচ্ছিল, এই সময় সবচেয়ে ভালো ডেলিভারি দিতে কিন্তু সবচেয়ে বাজে ডেলিভারি দিচ্ছে। এই জায়গা থেকে দলটা আপনি বের করে আনলেন কিভাবে? আর এমন সময় আরেকটা বিষয় হলো, ক্যাপ্টেন বলেন আপনি, যে সময় নাজমুল হোসেন শান্তকে প্রেস কনফারেন্স করছিল, তিনি জানতেন যে তিনি ক্যাপ্টেন আছেন, সেই প্রেক্ষাপট থেকে এই পরিবর্তনটা কেমন হলো? আর আপনি এই যে ক্যাপ্টেন হলেন, দলটা কি আপনাকে জিজ্ঞেস করে করছে না শান্ত আগে করে ফেলছে? না, আপনি যেটা বললেন যে এখন তো যেহেতু টেস্ট ম্যাচেরও ক্যাপ্টেন্সি করছে, ওর সাথে ওইভাবে ডিসকাস করেছে। ওডিআই তো এখনও কোনো ডিসকাস করেনি। সো যারা আছে, ওডিআই তো মাত্র ক্যাপ্টেন ঘোষণা করলে এরপরে টিম দিবে, হয়তো ডিসকাস করবে, সিলেক্টর আছে, তারপর টিম ম্যানেজমেন্ট আছে, সবাই যারা আছে ডিসকাস করেই সব কিছু একটা ডিসিশন সবাই নিবে। আর একটা জিনিস কি বললেন? এটা বললাম যে শান্ত যখন প্রেস কনফারেন্স করে তখন সে জানতো যে সে ওয়ান ডে ক্যাপ্টেন হচ্ছে এই আছে। তো এই সময় থেকে শান্ত হঠাৎ করে মানে এই যে সুইচ হলো, চেঞ্জ হলো। একটা জিনিস কি, ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল, এবং একটা জিনিস কি যে যখন ওডিআই এবং টি-20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা, আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাইন স্যার যখন ছিলেন এখানে, আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো। মিরাজ ভাই, অভিনন্দন। একটু আগে বলছিলেন লং টাইমের জন্য ক্যাপ্টেন্সি পেলে ভালো হয়, আবার এখন এই মাত্র বললেন যে একটা ওডিআই টিম সেট করার ব্যাপার। তো 2027 সালের বিশ্বকাপ পর্যন্ত যদি আপনার ক্যাপ্টেন্সিটা এনশিওর হতো আরো ভালো হতো কিনা? যেমন লিটন দাস কিন্তু 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার ক্যাপ্টেন্সিটা কনফার্ম। তো আপনি 27 সাল পর্যন্ত পেলে আর কি মাইন্ডসেটটা বা ভিশনটা আরেকটু ক্লিয়ার হতো কিনা, আপনি কি মনে করেন? না, আপনি দেখেন যে যেটা আপনি বলেছেন, বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। আর এটা সম্পূর্ণ একটা বোর্ডে তারা কিভাবে চিন্তা করছে, যেহেতু হয়তো টিমটা একটু মনে করেন এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না, একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। সো তারপরে হয়তো আমাদের নেক্সট স্টেপ বা প্ল্যানিংটা তারা এই জিনিসটা জানাতে পারবে, যে জিনিসটা কিভাবে করবে, কন্টিনিউ করবে নাকি হয়তো করবে। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে। সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো, কারণ আপনি দেখেন যে 2জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে।
শান্ত বলছিলেন যে যে কটা টেস্ট লাস্ট আপনার ব্যাটিং এ একটা খুব ইম্পর্টেন্ট রোল ছিল। তো তিনি উদাহরণ দিয়ে বলছিলেন আমি টপ অর্ডার ফেল করার পর নিচের দিকে বিরাট ভালো ব্যাটিং করেছে, তারপর আমরা এগুলো দিচ্ছি। তো যদি টপ অর্ডার ভালো করে তাহলে মিরাজের ব্যাটিং করা লাগে না। আপনি কি চাইবেন যে টপ অর্ডার আপনার ব্যাটিং না করা লাগে, মানে টপ অর্ডার নাকি আপনি টপ অর্ডার মানে আরেকটু করে ইয়ে করতে চান? আপনি দেখেন একটা টিমে যদি টপ অর্ডাররা ভালো করে তাহলে তো মিডল অর্ডার লেট অর্ডারের জন্য অনেক ইজি কাজটা হয়ে যায়। সো অবশ্যই আমি যে ক্যাপ্টেন হিসাবে চাবো যে ওডিআই টিমে যারা টপ অর্ডার ব্যাটসম্যান আছে তারা যেন স্কোর করে এবং ভালো করে এবং দিন শেষে যেন আমরা রেজাল্ট করতে পারি। সো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমি ব্যাটিং পেলাম কি করলাম, বাট আমার কাছে যে জিনিসটা ম্যাটার করে যে দিন শেষে টিম রেজাল্ট করানোটা। সো আমার ওইটাই থাকবে এবং আমি ওইভাবেই প্ল্যানিং করব, চেষ্টা করব যে আমার ব্যাটিং নিয়ে আমি চিন্তিত না, সত্যি কথা বলতে।